ভাবুন তো, এমন এক সময় ছিল যখন পুরো বিশ্বের শহরগুলো রাতের বেলা আলোকিত হতো একটি বিশাল সামুদ্রিক প্রাণীর শরীর থেকে পাওয়া তেল দিয়ে। শুধু আলোই নয়, সাবান, প্রসাধনী, যন্ত্রপাতি, এমনকি শিল্প বিপ্লবের অনেক কারখানাও নির্ভর করত তিমির তেলের উপর। কিন্তু এই তেলের চাহিদায় একসময় লক্ষ লক্ষ তিমির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিভাবে তৈরি হতো তিমির তেল? কেন এটি এত মূল্যবান ছিল? আর কেন আজ বিশ্বের বেশিরভাগ দেশে এটি নিষিদ্ধ? চলুন জেনে নেওয়া যাক তিমির তেলের বিস্ময়কর এবং একই সঙ্গে বেদনাদায়ক ইতিহাস। তিমির তেল হলো তিমির শরীরের পুরো চর্বি স্তর, যাকে ব্লাবার বলা হয়। এই ব্লাবার তিমিকে ঠান্ডা পানিতে উষ্ণ রাখে এবং শক্তি সঞ্চয় করে। ব্লাবার গলিয়ে যে তেল পাওয়া যায় সেটিই তিমির তেল। এটি সাধারণত ভোজ্য তেল নয়। এতে বিশেষ ধরনের ফ্যাটি উপাদান থাকায় এটি দীর্ঘ সময় সংরক্ষণ করা যেত এবং সহজে নষ্ট হতো না। এই কারণেই একসময় এটি ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাচীনকাল থেকেই আর্কটিক অঞ্চলের মানুষের জীবিকার জন্য তিমি শিকার করত। তারা তেলের ব্যবহার করত রান্না, গরম থাকার ব্যবস্থা এবং আলো জ্বালানোর কাজে। কিন্তু ইউরোপে সপ্তদশ শতাব্দী থেকে পরিস্থিতি বদলে যায়। বাণিজ্যিকভাবে তিমি শিকার শুরু হয়। নেদারল্যান্ডস, ব্রিটেন এবং পরে যুক্তরাষ্ট্র। 1800 এর দশকে যুক্তরাষ্ট্রের নিউ বেডফোর্ড শহরকে বলা হতো হোয়েল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। হাজার হাজার জাহাজ সমুদ্রে মাসের পর মাস ঘুরে বেড়াতো শুধু তিমি শিকারের জন্য। প্রথম দিকে নাবিকরা ছোট নৌকায় করে তিমির কাছে যেত। এরপর হাতে ছোড়া হারপুন দিয়ে তিমিকে আঘাত করা হতো। আহত তিমি ঘন্টার পর ঘন্টা লড়াই করত, কখনো শত শত কিলোমিটার পর্যন্ত সাঁতরে পালানোর চেষ্টা করত। অবশেষে ক্লান্ত হয়ে মারা গেলে দড়ি দিয়ে টেনে জাহাজের পাশে আনা হতো। পরে বিস্ফোরক হারপুন আবিষ্কারের ফলে শিকার আরও দ্রুত এবং ভয়াবহ হয়ে ওঠে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। তিমির তেল তৈরির ধাপগুলো ছিল: তিমির মোটা চর্বির স্তর ধারালো ছুরি দিয়ে কেটে বড় বড় টুকরো করা হতো। এগুলোকে বলা হতো ব্লাবার। ব্লাবার ছোট ছোট টুকরো করে কাটা হতো যাতে সহজে গলে যায়। বিশাল লোহার কড়াই বা ট্রাইপটে ব্লাবার গরম করা হতো। ধীরে ধীরে চর্বি গলে তরল তেলে পরিণত হতো। গলিত তেল কাপড় বা ধাতব ছাঁকনি দিয়ে ছেঁকে পরিষ্কার করা হতো। পরিষ্কার তেল বড় বড় কাঠের ব্যারলে ভরে ইউরোপ ও আমেরিকায় পাঠানো হতো। একটি বড় স্পার্ম তিমি থেকে কয়েক হাজার লিটার পর্যন্ত তেল পাওয়া যেত। তিমির তেলের ব্যবহার ছিল অসংখ্য: বাড়ির প্রদীপের আলো জ্বালাতে, রাস্তার ল্যাম্পে, কারখানার যন্ত্রে লুব্রিক্যান্ট হিসেবে, সাবান তৈরিতে, মোমবাতি তৈরিতে ও রং বার্নিশে। এমনকি কিছু ওষুধেও সীমিতভাবে ব্যবহার করা হতো। স্পার্ম তিমির মাথা থেকে পাওয়া স্পার্ম সেটি নামের মোম জাতীয় পদার্থ ছিল আরও মূল্যবান। এটি দিয়ে উন্নত মানের মোমবাতি ও প্রসাধনী তৈরি করা হতো। অতিরিক্ত শিকারের কারণে তিমির সংখ্যা দ্রুত কমতে থাকে। 1920 শতকে লক্ষ লক্ষ তিমি মারা যায়। কিছু প্রজাতি বিলুপ্তির মুখে পৌঁছে যায়। সমুদ্রের বাস্তুতন্ত্রেও এর বড় প্রভাব পড়ে, কারণ তিমি সমুদ্রের খাদ্যচক্র ও কার্বন চক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিমির সংখ্যা কমে যাওয়া সামুদ্রিক পরিবেশের ভারসাম্য নষ্ট হতে শুরু করে। 1859 সালে পেট্রোলিয়াম আবিষ্কারের পর কেরোসিন জনপ্রিয় হয়ে ওঠে। এরপর বিদ্যুৎ ছড়িয়ে পড়লে তিমির তেলের চাহিদা আরও কমে যায়। 20 শতকের মাঝামাঝি সময়ে পরিবেশবাদী আন্দোলন শুরু হয়। মানুষ বুঝতে পারে এভাবে চলতে থাকলে পৃথিবী থেকে তিমি হারিয়ে যাবে। 1986 সালে আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিক তিমি শিকারের উপর বৈশ্বিক নিষেধাজ্ঞা কার্যকর করে। এর ফলে অধিকাংশ দেশ বাণিজ্যিকভাবে তিমি শিকার বন্ধ করে। আজ অধিকাংশ দেশে তিমির তেল ব্যবহার করা হয় না। তবে কয়েকটি দেশে সীমিত পরিসরে সাংস্কৃতিক বা গবেষণার উদ্দেশ্যে তিমি শিকারের অনুমতি রয়েছে, যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত। বিশ্বজুড়ে এখন তিমি সংরক্ষণকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অনেক প্রজাতির সংখ্যা ধীরে ধীরে বাড়লেও কিছু প্রজাতি এখনও বিপন্ন। তিমির তেলের ইতিহাস আমাদের প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি প্রকৃতির প্রতি মানুষের দায়িত্বেরও কথা মনে করিয়ে দেয়।
যে সম্পদ একসময় সভ্যতার অগ্রগতিতে বিশাল ভূমিকা রেখেছিল, সেই সম্পদের অতিরিক্ত ব্যবহারই একটি মহিমান্বিত প্রাণীকে বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। আজ আমরা আরও সচেতন। প্রযুক্তির উন্নতির পাশাপাশি প্রকৃতি সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন, মানুষ কি অতীতের ভুল থেকে সত্যিই শিক্ষা নিয়েছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস ও ডকুমেন্টারি ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।